এবার কুষ্টিয়া বর্ডারে বিএসএফ এর পশ্চিম চেষ্টা রুখে দিল বিজিবি। সীমান্ত উত্তেজনা প্রশমনে কাজ করা হবে জানালেন নতুন ভারতীয় হাই কমিশনার। বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। মৌলিক কৃষি পণ্যে উচ্চ কর কমানোয় রপ্তানির সুযোগ বৃদ্ধি পাবে বলছেন উদ্যোক্তারা। আগাম কর আরোপ অসম প্রতিযোগিতায় ফেলতে পারে খুচরা ব্যবসায়ীদের। ভাড়া করা শিক্ষক দিয়ে চলছে কুড়িগ্রামের 2 শতাধিক স্কুল। চরাঞ্চলে যেতে অনীহা নিয়োগপ্রাপ্তদের। মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত শিশুরা। বসে বসে বেতন পাচ্ছে, স্কুলে এসে ক্লাস নেয় না। আমাদের ক্লাস ভ্যারাটিয়াম ম্যাডামরা নেয়, সরকারি টিচার আসে না, ক্লাসে হয় না। শিক্ষা অফিসের সাথে ওনাদের লিয়াজও আছে, মাসে মাসে ওনার টাকা দেয়, এজন্য উনি ওনাদের কিছু বলে না। সিরাজগঞ্জের হাটি কুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পে জমি অধিগ্রহণের টাকা পাননি অনেকেই। প্রশাসনের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। তাল ভাঙা করিয়া করিয়া আমাকে টাকা উঠাতে পারি নাই, আজ পর্যন্ত পারি নাই। টাকা তুলতে গেলে পরে মনে হচ্ছে অফিসে মনে হয় খালি ঘুষ দিতে হয়। তারা যাতে তাদের যে পাওনা, সেটা ন্যায্য পাওনা, সেটা যাতে বুঝে পায়, সেজন্য আমরা ব্যবস্থা নেব। দানের টাকার হিসাব নেই সিলেটের বড়দুই মাজারে। আয়ের উৎস খুঁজতে গিয়ে মিলল অস্বচ্ছতা। জেলা প্রশাসনের সমন্বয়ে হিসাব সংরক্ষণের সিদ্ধান্ত। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সীমান্ত দিয়ে কোনোভাবেই থামছে না বিএসএফ এর পুশিনের চেষ্টা। আজও কুষ্টিয়া সীমান্ত দিয়ে 12 জনকে এপারে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোর 5টায় কুষ্টিয়ার প্রাকপুর সীমান্তে এই ঘটনা ঘটে। নারী ও শিশু সহ 12 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা সফল হয়নি। দেশের অন্যান্য সীমান্তে অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে অতিরিক্ত টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকাগুলোতে বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকাবাসীও। অরক্ষিত এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে টহল। গেল কয়েকদিন ধরেই বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির কঠোর অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থার কারণে অপচেষ্টা সফল হয়নি। আজকে কয়টা লোক পার হয়েছে, আমরা আমাদের দোকানের ওখানে ধরি বিডিআরকে সংবাদ দিই, বিডিআর আইসি এদেরকে নিয়ে যাই। ইন্ডিয়ার থেকে 12-14 জন লোক এই পোষণকে দিয়েছে, এবারে লোক আবার ফেরত দিয়েছে, দেওয়ার পরে মাঠের ভিতরে বসি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। কুষ্টিয়া থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, পতাকা বৈঠক হয়েছে কিনা, কি সিদ্ধান্ত হলো সেখানে? শাওন, পতাকা বৈঠকের বিষয়ে কিন্তু কুষ্টিয়া যে দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্তে, আসলে প্রাকপুর বিজিবি ক্যাম্পের যিনি কমান্ডার রয়েছে, তিনি কিন্তু চিঠির মাধ্যমে জানিয়েছিলেন তাদের সকালে আসলে বিএসএফকে জানানো হয়েছিল। বিএসএফ সময় দিয়েছিল বিকেল 4টা বা 4:30 এরকম সময়, তারপরও কিন্তু সময় পিছিয়ে 5:30 এরকম সময় বলা হয়েছে। অর্থাৎ বিএসএফ কিন্তু বারবার সময় তারা বদলেছে এবং সেইটার অপেক্ষায় এখন পর্যন্ত রয়েছে। অর্থাৎ বিজিবিও কিন্তু সেই পতাকা বৈঠকের জন্য অপেক্ষা করছে এবং পাশাপাশি কিন্তু স্থানীয় এলাকাবাসীও কিন্তু এখন এলাকাবাসী উৎসুক, যারা স্থানীয় এলাকাবাসী রয়েছে তারাও আসলে বিষয়টি জানতে চাচ্ছেন যে কারা সেই আসলে যে 4 জন শিশু, 4 জন নারী এবং 4 জন পুরুষ, আসলে তাদের ঠিকানাটা কোথায়, আসলে তারা কোথাকার বাসিন্দা, এই বিষয়টি কিন্তু জানার চেষ্টা করা হয়েছে। এবং বিজিবির পক্ষ থেকেও কিন্তু এখন স্পষ্ট করা হয়নি যে আসলে এই যে 12 জন মানুষ যে আটকে রয়েছে, অর্থাৎ বাংলাদেশ সীমান্তের যে 150 মিটার, ভারতের যে তারকাটা থেকে যে বাংলাদেশের মধ্যে 150 মিটারের মধ্যে, এবং সেখান থেকে আসলে বাংলাদেশ সীমান্তের ওপারে ভারতের সীমান্তের মধ্যেই বিজিবি আমাদেরকে যেটা বলছে যে আসলে ভারতের সীমান্তে 50 গজ ভিতরেই তারা একটি গাছের নিচে, অর্থাৎ একটি ঝোপঝাড়ের মধ্যে তারা বসে আছে। আমরা সেটিও কিন্তু দূর থেকে আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ সেই জায়গাটিতে আমরা নিজেরাও যেতে পারছি না বা সাধারণ মানুষদেরকেও যেতে দেওয়া হচ্ছে না, এবং সেখানেই তারা এই অবস্থান করছে। এবং বিজিবির সঙ্গে বিএসএফের যে পতাকা বৈঠক হওয়ার
কথা রয়েছে আসলে সেই বিজিবি বিএসএফ এর কথা তাদের সেই পতাকা বৈঠকের যে কথা রয়েছে আসলে সেইটার পরেই জানা যাবে যে কি অবস্থা। এবং এইটি কিন্তু আজকে ভোর রাত ঠিক 5টা, অর্থাৎ আমরা স্থানীয় এলাকাবাসীর সঙ্গে যে কথা বলে যেটা জানতে পেরেছি যে ভোরের নামাজের পর আসলে এই 12 জন লোক এই দিক দিয়ে ঠিক এই সীমান্ত দিয়ে তারা বাংলাদেশের মধ্যে অনুপ্রবেশের চেষ্টা করে। সেখানে কিন্তু স্থানীয় এলাকাবাসী এবং বিজিবি সহায়তায় তাদেরকে ধরে কিন্তু আবার ঠিক ভারতীয় যে সীমানা অর্থাৎ শূন্য রেখা রয়েছে সেই শূন্য রেখার থেকে 50 গজ ভিতরে তাদেরকে রাখা হয় এবং সেইখানেই তারা সারাদিন অবস্থান করছে। এবং এই এরকম প্রচেষ্টা যেন আর বিএসএফ করতে না পারে আসলে সেই বিষয়টি কিন্তু বিজিবি কিন্তু সীমান্ত এলাকায় কিন্তু বারবার তারা সেই টহল চালাচ্ছেন এবং তারা হ্যান্ড মাইক দিয়ে আসলে সেই প্রচারণা চালাচ্ছেন যেন কেউ এরকম ঘটনা না ঘটে। আসলে আমরা একটু জানতে চাই যে আপনি এখানে কেন এসেছেন এবং কি দেখছেন এখন পর্যন্ত? ভাই আমি তো আসছি মূলত এই যে পুশিন হয়েছে মানুষজন দেখার জন্য আসছে, তো অনেক তো দূরে, আমি তো কোনো কিছুই দেখতে পাইনি, খালি শুনি আলাম। এই ধন্যবাদ আপনাকে। আমরা আরো একজনের সাথে আমরা কথা বলতেছি আসলে যে স্থানীয় যারা রয়েছে স্থানীয়দের সাথে আমরা একটু কথা বলে জানতে চাই যে আপনারা এখানে কি দেখছেন এখন পর্যন্ত, কি শুনেছেন আপনারা? আমরা দেখছি হচ্ছে এখানে ভারত থেকে যারা আসছে তারা হচ্ছে ওই বাঙালি, কিন্তু এখন কোনো কারোর অবস্থান দেখছি না এ পর্যন্ত আর কি। ওকে, ধন্যবাদ। আসলে এখন যে বিষয়টি বলছিলাম যে শাওন, যে বারবার যে একটা বিষয় আমরা করছি যে যারা যে 12 জন আসলে রয়েছে আসলে তাদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা হয়নি, অর্থাৎ তারা কোন দেশের নাগরিক সেটি কিন্তু একটা বিষয় রয়েছে এবং সেটি এই পতাকা বৈঠকের মাধ্যমে হয়তো সেই সিদ্ধান্তটি আসবে বা সেই বিষয়টি জানা যাবে যে এই 12 জন আসলে কোথাকার নাগরিক বা তারপরে কি সিদ্ধান্ত হয় পতাকা বৈঠকে সেটি কিন্তু পরবর্তীতে জানা যাবে। শাওন, নিশ্চয়ই সেই আপডেটগুলো আপনার মাধ্যমে জানাতে পারবো দর্শকদের। অনেক ধন্যবাদ আপনাকে। ভারত বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি এক হলে দুদেশ বিশ্ব শক্তিতে পরিণত হবে, এমন মন্তব্য করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পৌঁছে গণমাধ্যম কর্মীদের কাছে এই মন্তব্য করেন তিনি। জানান, সীমান্ত উত্তেজনা প্রশমন, ভ্রমণ ও বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে ঢাকা দিল্লির ভালোর জন্য কাজ করবেন তিনি। বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে আগেই দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণা করে নয়াদিল্লি। শুক্রবার সকালে তিনি পেট্রাপোল বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল ত্রিবেদী। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত ভারতের উপ হাই কমিশনার পবন বাধে ও এদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বলেন, বাংলাদেশ ভারত দুই গণতান্ত্রিক শক্তি এক হলে ভিন্ন কিছু হবে। ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি। দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব। দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ভারত আগামী প্রজন্মের জন্য প্রযুক্তি, স্বাস্থ্য ও খেলাধুলা নিয়ে একসাথে কাজ করবে। এ সময় তিনি সাম্প্রতিক পুশিন ও ভিসা ইস্যুতেও তার দেশের অবস্থান ব্যাখ্যা করেন। একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র, তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আসে। আমি যা এখানটা করতে চাই ওটা 140 নয় 60 অ্যাডেড, এখান থেকে 20 অ্যাড করে দিচ্ছি। তাহলে যা হবে একসঙ্গে হবে, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি, আর ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে। দুই দেশের 55 বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে 71 সালের পর দ্বিতীয়বারের মতো কোনো রাজনীতিবিদকে হাই কমিশনার হিসেবে পাঠালো ভারত। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ সীমান্ত দিয়ে বিএসএফের পুশিন ও ভারতে মুসলিম নির্যাতনে রাজশাহীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। দুপুরে জুমার নামাজের পর রাজশাহীর সাহেববাজার এলাকায় হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার 0 পয়েন্টে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, একের পর এক পুশিনের যে অপচেষ্টা চালাচ্ছে বিএসএফ তা অত্যন্ত নিন্দনীয়। সেই সাথে দ্রুত ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবিও জানান তারা।
শিশুরা যেন বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে, দেশের সম্পদ হয়ে উঠতে পারে, সেভাবেই তাদের গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বলেন, বর্তমান সময়ে চীন বিশ্বের উন্নত একটি রাষ্ট্র, তারা নিজেদের চেষ্টাতে এতটা উন্নত হয়েছে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে এই দেশের জনগণকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচি ইয়াও ওয়েন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। স্কুলের বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করবেন যেন তারা বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে, দেশের জন্য তারা সম্পদ হতে পারে, সেভাবে কাজ করবেন, বাচ্চারাও সেভাবে কাজ করবে। বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়, হতে যাচ্ছে প্রকৌশল, কৃষি, চিকিৎসা সহ সব অনুষদ নিয়ে পূর্ণাঙ্গ বগুড়া বিশ্ববিদ্যালয়, এমনটা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে বগুড়া প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের জন্য প্রধানমন্ত্রী অনুশাসন জারি করেছেন। সেই অনুযায়ী আইনটি সংশোধনের কাজও শুরু হয়েছে। এরপর সংসদে পাশ হলে বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হবে। তিনি আরও বলেন, চলতি বছরের মধ্যেই শেষ হবে সিরাজগঞ্জ বগুড়া রেল সংযোগের কাজ। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে এখন এই বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়, এবং এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার জেনারেল বিশ্ববিদ্যালয়ের সকল ফ্যাকাল্টি অনুষদ থাকবে। এর বাইরে নতুন সংযুক্ত হচ্ছে প্রকৌশল অনুষদ, কৃষি অনুষদ, চিকিৎসা অনুষদ। প্রস্তাবিত বাজেটে মৌলিক কৃষি পণ্যের উপর উৎস কর হ্রাস করায় রাজশাহী অঞ্চলে আমের বাণিজ্য ভালো হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তারা মনে করেন, প্রণোদনায় উৎসে কর কমার ফলে এসব পণ্য রপ্তানির সুযোগও বাড়বে। ইটিপি কেমিক্যালের শুল্ক ছাড়ের মেয়াদ বৃদ্ধি ও কাঁচামাল আমদানিতে কর রেয়াতের প্রস্তাব এই অঞ্চলের রেশম শিল্পে সহায়ক হতে পারে বলে মনে করেন উদ্যোক্তারা। ব্যবসায়ীরা বলছেন, আমদানি পর্যায়ে উচ্চমূল্যের হিমায়িত মাছের উপর নতুন করে ভ্যাট আরোপ এই অঞ্চলের দেশীয় মাছ চাষকে আরও উৎসাহিত করবে। তবে বাজেটে খুচরা ব্যবসায়ীদের উপর আগাম কর আরোপের প্রস্তাব নিয়ে অসন্তুষ্ট তারা। রাজশাহী বিভাগে আমের বাণিজ্যের পরিমাণ 10,000 কোটি টাকার কাছাকাছি। সরকারি হিসেবে শুধু রাজশাহী জেলাতেই প্রতি বছর আমের ব্যবসা হয় প্রায় 800 কোটি টাকার। এবারের বাজেটে মৌলিক কৃষিপণ্যের উপর বিদ্যমান উৎসকর কমানোর প্রস্তাব স্থানীয় আম ব্যবসার সম্ভাবনা আরও বাড়াবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। সুফল পাবে পান ও আলুর মতো কৃষিপণ্য। আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়, আলু উৎপাদন হয়, পান উৎপাদন হয়। এইসব জিনিসগুলা আপনার হচ্ছে পরিবহনটা যদি ঠিকঠাক মতন আমরা করতে পারি, রেলপথে অথবা পানিপথে যদি আমরা এই পরিবহনটা করতে পারি, আমরা অবশ্যই এইসব খাতগুলোতেও আমরা অনেকটাই বাজার ধরতে পারবো, এবং এই এলাকার কৃষকদের জন্য এটা উপকার হবে। ব্যবসায়ীরা বলছেন, আমদানিকৃত উচ্চমূল্যের হিমায়িত মাছের উপর ভ্যাট ও পাঙ্গাসের ফিলেটের উপর সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাবে লাভবান হবেন মাছ চাষিরা। হিমায়িত যে মাছটা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতাম, সেটাকে তারা কর আরোপ করেছে এবং এটাকে অনিশ্চয়িত করেছে। এটা খুবই ভালো একটা বিষয় হয়ে গেছে, যে সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলটা প্রচুর পরিমাণে মাছ উৎপাদন করি আমরা এই অঞ্চলে। সেটা সারা বাংলাদেশকে আমরা টাটকা মাছ খাওয়াই এই অঞ্চল থেকে। সেটার ব্যাপক পরিমাণে আমরা এটা আমরা সরবরাহ করতে পারবো সারা দেশব্যাপী। রাজশাহীর আরেক জিআই পণ্য রেশমের ক্ষেত্রেও সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। এই শিল্পের মালিকরা বলছেন, বাজেটে রাসায়নিক সহ কাঁচামাল আমদানিতে কর ছাড়ের প্রস্তাবের সুবিধা পাবেন তারাও। আমদানিকৃত সিনথেটিক ওভেন ফেব্রিক্সের উপর থেকে সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব মিশ্র রেশম পণ্য উৎপাদনেও নতুন সুযোগ তৈরি করবে। রেশম সুতা যেহেতু পুরোপুরি আমরা আমদানির উপর নির্ভরশীল, তো আমদানি যদি ট্যাক্স কমে যায় তাহলে সুতার দাম কমলে অটোমেটিক্যালি এর প্রোডাকশন কস্টটা কমলে আমাদের অন্যান্য বস্ত্রের সাথে তুলনা করে আমরা এখানে ভালো বস্ত্র তৈরি করে আমরা নিজেদের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করার সুযোগটা পাব। যদিও আমদানি নির্ভরতা কমিয়ে আগামীতে স্থানীয় পর্যায়ে কাঁচামাল উৎপাদনের সুবিধা বৃদ্ধির নীতিগত কৌশল গ্রহণ জরুরি বলে মনে করেন তারা। কাঁচামাল তৈরি করতে, তোঁত গাছ চাষ করতে এই ল্যান্ডটা সরকারকে হয় লিজের মাধ্যমে হোক বা টাকা দিয়ে যে উদ্যোক্তা সে ক্রয় করেই হোক,
যদি 3 বছর আমরা এই সুযোগটা পাই তাহলে আমার মনে হয় যে আমাদের দেশের চাহিদা পূরণ করে আমাদের দেশ থেকেই কাঁচামাল আমরা বিদেশে রপ্তানি করার সুযোগ পাবো। বাজেটে খুচরা ব্যবসায়ীদের উপর আগাম করারোপের প্রস্তাব নিয়ে অসন্তুষ্ট রাজশাহীর ব্যবসায়ী নেতারা। তারা মনে করেন এই কর এই অঞ্চলের ছোট ব্যবসায়ীদের অসম প্রতিযোগিতার মুখে ফেলবে। যতবার হাত বোতল হবে ততবার ভ্যাট যোগ হবে, মূল্য সংযোজন হবে, মূল্য সংযোজন কর। তো ওই আগাম ট্যাক্সটাও তো সেই পর্যায়ে চলে যাচ্ছে। আমি একটা পণ্য কিনে আনবো, আমি কিন্তু ট্যাক্স দিয়ে কিনে আনবো, আবার আমি বিক্রি করব, আমার কাছেও আবার রাজস্ব বোর্ড ট্যাক্স নেবে, আবার আমি একজন রিটেলারের কাছে বিক্রি করবো, সেখানেও ট্যাক্স নেবে। তো এটা কিন্তু ওই ক্যাটাগরিটা ভ্যাটের মতোই হয়ে গেল। এতে কিন্তু দ্রব্যমূল্য বাড়বে। ব্যবসায়ী নেতারা বিশাল এই বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। এবারের বাজেট জনবান্ধব করার চেষ্টা করেছে সরকার। মানুষের জীবনমান উন্নয়নের জন্য প্রতিটি মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ানোরও চেষ্টা করা হয়েছে, এমন মন্তব্য করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। সকালে নাটোরের বাগাতিপাড়ায় দুস্থদের মাঝে হুইলচেয়ার ও চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বাজেট নিয়ে বিরোধী দলের কোনো মন্তব্য থাকলে তা সরকারকে জানাতে পারেন। চলতি বাজেট জনকল্যাণমুখী হয়েছে কিনা সেটা কাজে গেলে বোঝা যাবে। বর্তমান ভঙ্গুর পরিস্থিতিতে যে বাজেট প্রণয়ন করা হয়েছে তা নিঃসন্দেহে সেরা বাজেট। টোটালটাই জনবান্ধব একটি বাজেট দেওয়ার চেষ্টা আমরা করেছি এবং এটার সফলতা ডিপেন্ড করবে কতটুকু আমরা এটাকে এক্সিকিউট করতে পারলাম। এই ভঙ্গুর দশাতে এই মুহূর্তে যে বাজেটটা দেওয়া হয়েছে, দিস দ্য বেস্ট বাজেট মানে এভার যেটা বাংলাদেশে হয়েছে। কারণ এত ভঙ্গুর অর্থনীতি আসলে কইয়ের তেলে কই ভাজার মতো করে কিন্তু আমরা কাজগুলো করার চেষ্টা করছি, যেখানে মূল্যস্ফীতি যেন না ঘটে। সরকারের খাতায় যাদের নাম শিক্ষক হিসেবে, তাদের অনেককেই খুঁজে পাওয়া যায় না শ্রেণীকক্ষে। তাদের জায়গায় কয়েক হাজার টাকার বিনিময়ে পাঠদান করাচ্ছেন ভাড়াটের শিক্ষক। প্রভাবশালী মহল আর কিছু কর্মকর্তার ছত্রছায়ায় এমন চিত্র এখন কুড়িগ্রামের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ফলে কোটি কোটি টাকা ব্যয়ের পরও মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে হাজারো শিশু। কুড়িগ্রামের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। সকাল থেকে চলছে পাঠদান, শ্রেণীকক্ষে শিক্ষকও আছেন। বাইরে থেকে দেখলে সবকিছুই স্বাভাবিক, তবে বাস্তবতা ভিন্ন। কুড়িগ্রাম সদরের গোয়ালপুরি মঙ্গলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর জন্য সরকারি শিক্ষক রয়েছেন 5 জন, অথচ নিয়মিত পাঠদান করাচ্ছেন 4 জন ভাড়াটিয়া শিক্ষক। 2018 সাল থেকে জনপ্রতি মাত্র 4000 টাকায় চলছে এই ব্যবস্থা। পাশের কালিরালগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রও একই। ওনারা বসে বসে বেতন পাচ্ছে, স্কুলে এসে ক্লাস নেয় না, আর আমাদের যে রাখছে আমরা ক্লাস নিতেছি, আমাদের তো বেতন সেরকম দেয় না। আমাদের ক্লাস ভাড়াটিয়া ম্যাডামরা নেয়, সরকারি টিচার আসেও না, ক্লাসও হয় না। অথচ সরকারি শিক্ষকদের জন্য রয়েছে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও নানা সুযোগ সুবিধা। ভাড়াটিয়া শিক্ষকদের নেই সেসবের কিছুই। অনেক সময় পাঠদানে জটিলতা দেখা দিলে গাইড বই কিংবা অন্যের সহায়তায় তাদের ভরসা। সরকারি টিচাররা ট্রেনিং করে তারা আমাদেরকে এসে বুঝায় না এইভাবে ক্লাস নিতে হবে নাকি। আমরা মনে করি নিজেরাই আলোচনা করে 4 জনে আমরা এইভাবে অঙ্কটা কিংবা ইংলিশ ওয়ার্ড কিংবা গাইড দেখে আমরা 4 জন আলোচনা করে এইভাবে করে আমরা ক্লাস চালাইতেছি। আমি শিশু শ্রেণীতে পড়াই, ওদের বর্ণমালা শেখাই, আর ওই যে 1 2 এগুলা অক্ষরগুলা সব শিখাইছি। আর ক্লাস 5 আমি গণিত নেই। ভাড়াটিয়া শিক্ষক ব্যবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীরা। প্রাথমিক স্তরেই মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হওয়ায় দুর্বল হচ্ছে শেখার ভিত্তি। হতাশ হচ্ছেন অভিভাবকরাও। সরকারি স্যাররা 10 দিন 1 মাস সপ্তাহ পর আসে। আমাদের পড়ার প্রক্সিরা নেয়, আর ওই ম্যাডামরা আসি নেয় না এরকম। অভিযোগ রয়েছে শিক্ষা বিভাগের তদারকির অভাব আর প্রভাবশালী মহলের প্রভাবেই বছরের পর বছর ধরে চলছে এই অনিয়ম। বিদ্যালয়ে না গিয়েও হাজিরা খাতায় উপস্থিত দেখিয়ে নিয়মিত বেতন ভাতা তুলছেন তারা। সম্পূর্ণ শিক্ষক হলো কুড়িগ্রামের, ওনারা বাপ এবং রাজনৈতিক দলের সাথে জড়িত থাকার কারণে ওনারা চরে আসে না, বা শিক্ষা অফিসের সাথে ওনাদের লিয়াজু আছে, মাসে মাসে ওনাকে টাকা দেয়, এজন্য উনি ওনাদের কিছু বলে না বলার কারণে ওনারা ঘরে বসে বেতন খাচ্ছে। প্রভাবশালী মহলের টাকার জোর বা যে ক্ষমতার জোর দেখায় এরা স্কুলে না আসেও টাকা তুলতেছে, বেতন পাচ্ছে, কিন্তু দেখা যায় অনেক নিয়মিত টিচার আছে, এদেরও সুযোগ সুবিধা দেখা যায় পাচ্ছে না।
বিভিন্ন এলাকা থেকে ভাড়াটিয়া শিক্ষক দিয়ে পাঠদানের তথ্য পাওয়ার কথা স্বীকার করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। প্রক্সি শিক্ষক বা যে সমস্যাগুলো আপনারা বললেন এগুলো আমরা অনেক জায়গা থেকে শুনছি। স্পেসিফিক যখনই আমরা অ্যালিগেশন পাচ্ছি বা স্পেসিফিক কমপ্লেইন পাচ্ছি তখনই আমরা অ্যাকশন নিচ্ছি। সো আপনার কাছেও আপনার ইনভেস্টিগেশনের মাধ্যমে যদি স্পেসিফিক কমপ্লেইন্স থাকে প্লিজ লিস্ট করে আমার কাছে ধরিয়ে দেবেন, আমি ইমিডিয়েটলি এটা অ্যাকশনের জন্য ব্যবস্থা করব। জেলায় 1240টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 2 শতাধিক বিদ্যালয়ে ভাড়াটিয়া শিক্ষক দিয়ে কার্যক্রম চালানোর অভিযোগ পাওয়া গেছে। জারিন অর্নি, যমুনা নিউজ। সিরাজগঞ্জের হাটি কুমরুলে 738 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে নান্দনিক ইন্টারচেঞ্জ। জেলার বাসিন্দাদের পাশাপাশি যে উড়াল সড়কের আশায় রয়েছেন উত্তরের সকল মানুষ। তবে স্বপ্নের উড়াল সড়কই দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে অধিগ্রহণে জমি দেয়া সাধারণ মানুষদের জন্য। বছরের পর বছর পার হলেও মেলেনি জমি অধিগ্রহণের টাকা। ভুক্তভোগীদের অভিযোগ, এর পেছনে রয়েছে সিরাজগঞ্জ ভূমি অধিগ্রহণ শাখার অসাধু কর্মকর্তাদের দুর্নীতি। সেসব অনিয়ম নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজকে প্রথমটি। সিরাজগঞ্জ হাটি কুমরুল ইন্টারচেঞ্জ। উত্তরের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছে যে উড়াল সড়ক। প্রকল্পের সৌন্দর্যে অভিভূত হলেও এ যেন কুপির নিচে অন্ধকার। সাসেক 2 প্রকল্পের আওতায় ইন্টারচেঞ্জ তৈরির জন্য 2018 সালে বহু লোকের জমি অধিগ্রহণ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 2020 সাল থেকে শুরু হয় অধিগ্রহণের চেক বিতরণ। সেক্ষেত্রে এতদিনে অধিগ্রহণের টাকাও জমির মূল মালিকদের পেয়ে যাওয়ার কথা। কিন্তু অভিযোগ উঠেছে জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও কানুনগোদের দুর্নীতির কারণে কোনো টাকাই পাচ্ছেন না জমির মালিকরা। ইন্টারচেঞ্জ প্রকল্পের রাধানগর মৌজার ষাটোর্ধ্ব শহীরউদ্দিন, যার 28 শতক জমি অধিগ্রহণ করেছে সরকার। এরপর 2020 সাল থেকেই ফাইল নিয়ে ঘুরছেন সিরাজগঞ্জ ভূমি অধিগ্রহণ শাখায়। 23 সালে শহীরউদ্দিনের কাছে 15 লাখ টাকা দাবি করে ভূমি অফিসের কানুনগো রকিবুর রহমান রকিব এবং সার্ভেয়ার মমতাজ উদ্দিন। টাকা পেলেই কাগজপত্র ঠিক করার আশ্বাস দেয় তারা। অন্য এক জমি বিক্রি করে সেই ঘুষের টাকা দিয়েও 3 বছরে অধিগ্রহণের কোনো অর্থই উদ্ধার করতে পারেননি ভুক্তভোগী সহির। টাকাটা দেয় না, নানান তাল ভাঙা করিয়া আমাকে টাকা উঠাতে পারি নাই, আজ পর্যন্ত পারি নাই। রাখি বলে আমাকে এত ঘুরা এখন বলতে হবে তোমার জমি নেই, আমার জমি নেই। মমতাজ 15 লক্ষ টাকা নিছে আমার এই টাকা তুলে দিতে। শুধু সহিরই নন, কানুনগো রকিবের বিরুদ্ধে ফাইল আটকে রাখার অভিযোগ অসংখ্য। ভুক্তভোগীরা জানান ভূমি অফিসে সক্রিয় রয়েছে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের একটি চক্র, যাদের টাকা না দিলে অধিগ্রহণের চেক পাওয়া যায় না। মমতাজ আছে, তারপরে আপনার রাকিবুল আছে, আকবর আছে, ঠিক আছে। এরা একটা চক্র করছে, এরা বিভিন্ন লোকের কাছ থেকে এরকম ব্যবসা করে, টাকা দিয়ে এরকম বলতেছে আমাদেরকে খরচা খাচ্ছি দিলে পরে আমরা টাকা উঠা দেবো। টাকা তুলতে গেলে পরে মনে হয় যে অফিসে মনে হয় যে খালি ঘুষ দিতে হয় আর ঘুরতে হয়, মনে হয় যে বছরের পর বছর ঘুরতে হয়। ঘুষ যদি তাকে দেওয়া শিকার হয় তাহলে মনে হয় যে তারা একটা ব্যবস্থা নিতে পারে বা এই ধরনের মনে হয় আমাদেরকে ইঙ্গিত জানায়। আমরা 2টা প্রশ্ন শেষ করে চলে যাই, আপনাদের ভালো হবে। আচ্ছা, না প্রশ্ন করি না, প্লিজ একটু এসব বিষয়ে প্রশ্ন করতে গেলে প্রথমে সাংবাদিক ম্যানেজার চেষ্টা করলেন অভিযুক্ত রকিব, পরে নিজেকে নির্দোষ দাবি করেন। ওনাদেরকে আমি বলি আপনার বাইরে এসে 2টো কথা কারণ চলে যায়। এইগুলা কথা, এগুলা কোনো ভিত্তি নাই, আর এইগুলা আমার দ্বারা এটা সম্ভব না কখনো। জমির মালিকদের হয়রানি বন্ধে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন। এটা অবশ্যই প্রমাণ সাপেক্ষ বিষয়টা, প্রমাণ হলে অবশ্যই তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সুপারিশ করব। এদেরকে আমরা চাচ্ছি যে জেলার মধ্যেই না রাখা, যেহেতু তারা একটা পরিবেশ নষ্ট করছে। ভূমির মালিক যারা এই ক্ষতিপূরণ দাবিদার, তারা যাতে তাদের যে পাওনা, সেটা ন্যায্য পাওনা, সেটা যাতে বুঝে পায়, সেজন্য আমরা ব্যবস্থা নেব। দ্রুত অভিযুক্তদের শাস্তির আওতায় আনার পাশাপাশি অধিগ্রহণের অর্থ বুঝিয়ে দেওয়ার দাবি ভুক্তভোগী জমির মালিকদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাহি ও শাহপরান রহমতুল্লাহ আলাহি মাজারে দানের টাকার কোনো হিসাব নেই।
পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়ের উৎস আর ব্যয় খাতের খোঁজ নিতেই ধরা পড়ে এই অস্বচ্ছতা। দীর্ঘদিন ধরে শুধু ভাগ বাটোয়ারা হয়েছে, এর কোনো হিসাব নেই বলে জানালেন জেলা প্রশাসক। জেলা প্রশাসনের সমন্বয়ে মাজার কর্তৃপক্ষ এবং ওয়াকফ স্টেটের মাধ্যমে সকল হিসাব সংরক্ষণের সিদ্ধান্ত হয়েছে। আহমেদ শাহিনের ছবিতে নাবিল হোসেনের প্রতিবেদন। সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজারে প্রতিদিন হাজারো ভক্তের আনাগোনা থাকে। মনোবাসনা পূরণের আশায় কেউ দেন টাকা পয়সা, স্বর্ণালঙ্কার, কেউ নিয়ে আসেন গরু ছাগল। প্রায় 700 বছর ধরে চলছে এমন রীতি। মানবটা ছিল ওইটা দিলাম, আরো আশেপাশে আরো মাজার আছে, শাহপরান যাব, মাজারে জিয়ারত করলাম, সবার জন্য দোয়া করলাম, বাচ্চা কাচ্চা দুই আইজি বেরিয়ে গেলাম, ভালো লাগলো। তবে এসব দানের স্বচ্ছতা চান ভক্তরা। স্বচ্ছতা তো সব জায়গায় থাকা উচিত, সেটি মাজার হোক, সরকারি প্রশাসন হোক বা বিভিন্ন দপ্তর হোক, কারণ এখানে তো আসলে সাধারণ মানুষের অর্থায়নে এটি পরিচালিত হবে। সঠিকভাবে হিসাব যদি না দিতে পারে তাহলে এটা খারাপ জিনিস। যে একটা মানুষের দেয়া কাজের জন্য কাজ যেতে হয়, মসজিদ, মাদ্রাসা, মাজারের কাজ। আদৌ কি স্বচ্ছতা আছে? প্রতিদিন দানের এই টাকা আর অন্যান্য জিনিসপত্র যায় কোথায়? সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি প্রকল্প চলাকালে মাজারের আয় ব্যয়ের খোঁজ খবর নিতেই এসব প্রশ্নের উত্তর মেলে। মাজার কর্তৃপক্ষ শুধুমাত্র একটা প্রতিবেদন দিচ্ছেন, যে প্রতিবেদনে একদিনের হিসাব আছে। একদিনে 1,43,000 সামথিং নগদ অর্থ, কিন্তু গরু, ছাগল, সোনা দানা বা অন্যান্য সেগুলোর কোনো হিসাব আসেনি। জেলা প্রশাসক বললেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশেই তারা হিসাব সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখছেন। আগামী 1 মাস হিসাব সংরক্ষণ করবে প্রশাসনের সমন্বয় কমিটি। ওয়াকফ প্রশাসনের কর্মকর্তারা এবং মাজার কর্তৃপক্ষ তারা মিলে যৌথভাবে তারা এটা হিসাব মেনটেন করতে হবে এবং এটা প্রতি মাসে আমাদের এটা চেক করবো। এবং আইনত জেলা প্রশাসক হচ্ছে যে দুটি ওয়াকফ সম্পত্তি, জেলা প্রশাসক ওয়াকফ সভাপতি হওয়ার কথা। মাজার কর্তৃপক্ষ অবশ্য বলছে, প্রশাসনের এমন আচরণে হতবাক তারা। সভায় উপস্থিত হওয়ার আগে দেয়া হয়নি পর্যাপ্ত সময়। আমাদেরকেও বলার সুযোগ দেওয়া হোক, আমরাও দেখাই আমরা কিভাবে এটা নিচ্ছি। আমরা বলছি আমরা নজরানা নেই, আমরা খাই, এইটা আমাদের পূর্বপুরুষ থেকেই চলে আসতেছে এবং আমাদের একটা কোর্টের রায়ও আছে এবং অফ কমিশনের সাথে আমাদের একটা কেসও চলতেছে। প্রায় 35 কোটি টাকা ব্যয়ে 2 মাজারে চলমান উন্নয়ন প্রকল্পে মাজারের পক্ষ থেকে দেওয়ার কথা ছিল 5 কোটি টাকা। 65% কাজ শেষে অর্থ দিতে পারেনি মাজার কর্তৃপক্ষ। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। খুলনার লবণচড়ায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেছে এক বিএনপি কর্মীর। দুপুরে দক্ষিণ লবণচড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম গাজী বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য ছিলেন। পুলিশ জানায়, রফিকুল পেশায় একজন ব্যবসায়ী। দুপুরে একটি দোকানে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা সেখানে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর দ্রুত পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে রফিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করছে পুলিশ। নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মার্কস অলরাউন্ডার ঢাকা আঞ্চলিক জোনের প্রতিযোগিতা। সকালে শহরের দেওভোগ এলাকায় মর্গান গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে শিশুরা। আয়োজকরা জানান, আঞ্চলিক থেকে জাতীয় পর্যায় পর্যন্ত শিশুরা যেন নিজেদের নতুনভাবে আবিষ্কার করতে পারে, সেই লক্ষ্যেই এই আয়োজন।